জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েত পরীক্ষার বাংলা বিষয় থেকে সেরা 100টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিও থেকে কিন্তু বেশ কয়েকটি কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অনেক রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে চলো আজকের এই দুর্দান্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করা যাক। চর্যাপদ আবিষ্কার কে করেন? চর্যাপদ আবিষ্কার কে করেছিলেন? বন্ধুরা, চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে কি চর্যাপদ আবিষ্কার কে করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা চর্যাপদ। তাহলে কি বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে চণ্ডীদাস কোন যুগের কবি ছিলেন? চণ্ডীদাস তিনি কোন যুগের কবি ছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা মধ্যযুগের কবি ছিলেন। তাহলে চণ্ডীদাস কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের কবি ছিলেন। মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীন ধারা কোনটি? মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীন ধারা কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা মনসা মঙ্গল। তাহলে মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীন ধারা কোনটি? মনসা মঙ্গল। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু পঞ্চায়েতে আসে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পিওয়াইকিউ কোয়েশ্চেন, এবং তার পাশাপাশি আমি কিছু সাজেস্টিভ কোয়েশ্চেনও রেখেছি। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রতিবার পঞ্চায়েত পরীক্ষাতে আসে, তাই তোমাদের খুব ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা কে? সেটি হয়ে যাবে বন্ধুরা ভারতচন্দ্র রায় গুণাকর। তাহলে ভারতচন্দ্র রায় গুণাকর ইনি ছিলেন হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা গদ্যের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? বাংলা গদ্যের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? সেটি হয়ে যাবেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে কি বাংলা গদ্যের জনক হিসেবে কাকে আমরা জেনে থাকি? সেটি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? সেটি হয়ে যাবে অমৃতাক্ষর ছন্দে রচিত। তাহলে মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দে রচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা শর্মিষ্ঠা। তাহলে মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক কোনটি? সেটি হয়ে যাবে শর্মিষ্ঠা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে 1913 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। মনে রাখবে বন্ধুরা, ভারতের প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গীতাঞ্জলি উপন্যাসের জন্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে সন্ধ্যা সঙ্গীত। মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সেটি হয়ে যাবে সন্ধ্যা সঙ্গীত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচনা কে করেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আশা করি এই উত্তরটা তোমরা সকলেই জানতে, কারণ পথের পাঁচালী ভীষণ একটা ইমোশনাল একটা কাহিনী, যেটা কিন্তু আমি দেখেছি। মানে আমার ভীষণই প্রিয় একটা কাহিনী বলতে পারো, উপন্যাস বলতে পারো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতা কে? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতা কে? তিনি হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা কে? কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা কে? তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে সংকলিত? বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে সংকলিত? সেটি হয়ে যাবে বন্ধুরা আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসে কিন্তু বন্দে মাতরম সঙ্গীতটি সংকলিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা অনিলা দেবী। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? অনিলা দেবী। সাত ভাই চম্পা, জাগো রে জাগো রে, তাই না? সাত ভাই চম্পা কোন সাহিত্য ধারার অন্তর্গত? সাত ভাই চম্পা কোন সাহিত্য ধারার অন্তর্গত? সেটি হয়ে যাবে বন্ধুরা লোক সাহিত্য ধারার অন্তর্গত। তাহলে সাত ভাই চম্পা কোন সাহিত্য ধারার অন্তর্গত? লোক সাহিত্য ধারার অন্তর্গত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বৈষ্ণব পদাবলী প্রধান ভাষা কোনটি? বৈষ্ণব পদাবলীর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কাহিনী লেখা রয়েছে, সেই বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত? সেটি কিন্তু বন্ধুরা ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা কে? তিনি হয়ে যাবেন জ্ঞানন্দা নন্দী দেবী। তাহলে ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা কে? জ্ঞানন্দা নন্দী দেবী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হয়ে যান আমাদের প্রথম চৌধুরী। তাহলে সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রথম চৌধুরী। কল্লোল পত্রিকা কোন যুগের সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত? কল্লোল পত্রিকা কোন যুগের সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত? সেটি হয়ে যাবে বন্ধুরা কল্লোল যুগের। তাহলে কি কল্লোল পত্রিকা কোন যুগের সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত? সেটি হয়ে যাবে কল্লোল যুগের। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা বনলতা সেন। তাহলে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? বনলতা সেন। এই যে এই কাব্যগ্রন্থটি, তাই না? তাহলে রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি কে? সেটি হয়ে যাবে বন্ধুরা জীবনানন্দ দাশ। তাহলে কি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি কে? জীবনানন্দ দাশ।
সাম্যবাদী কবিতার রচয়িতাকে তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাহলে সাম্যবাদী কবিতার রচয়িতাকে তিনি হলেন কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করা হয়? কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করা হয়? একটু আগে বললাম বিদ্রোহী কবি। তাহলে কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করা হয়? বিদ্রোহী কবি হিসাবে ভূষিত করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আকাল শীর্ষক কবিতা কোন কবির লেখা? আকাল শীর্ষক কবিতা কোন কবির লেখা? সেটি হয়ে যাবে বন্ধুরা সুকান্ত ভট্টাচার্য। তাহলে কি আকাল শীর্ষক কবিতাটি কার লেখা? সেটি হয়ে যাবে সুকান্ত ভট্টাচার্যের। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পদ্মাস একটি নদীর নাম। উপন্যাসটির রচয়িতাকে? তিনি হয়ে যাবেন অদ্বৈত মাল্যবর্মণ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন পুরস্কার পান? গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন পুরস্কার পান? সেটি হয়ে যাবে বন্ধুরা জ্ঞানপীঠ পুরস্কার। এই যে তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান গণদেবতার জন্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্রে কোনটি? প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। মনে রাখবে প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? সন্ধ্যা শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? সং যুক্ত ধ্যা। তাহলে কি সং যুক্ত ধ্যা সন্ধ্যা, তাই না? সন্ধ্যা। তাহলে সন্ধ্যা শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কিন্তু হয় সংযুক্ত ধ্যা। বন্ধুরা এই সন্ধিবিচ্ছেদ কিন্তু তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে ভীষণ পরিমাণে আসে। তাই যত পারবে এই সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিদ্যালয়। দেখো বিদ্যালয় শব্দটি কোন সন্ধির উদাহরণ? বিদ্যালয় শব্দটি কোন সন্ধির উদাহরণ? দেখো বন্ধুরা এখানে কিন্তু আসছে বিদ্যা, বিদ্যা যুক্ত আলয় সমান কিন্তু বিদ্যালয়। বিদ্যা যুক্ত আলয়। বিদ্যা যুক্ত আলয় সমান কিন্তু আমাদের বিদ্যালয়। কেমন? তাহলে এখানে কি হচ্ছে? এখানে আ যুক্ত আ সমান হয়ে দুটোই কিন্তু আসছে। বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে দুটি স্বরের মিলনে স্বরসন্ধি হয়। এটা আমরা সকলেই জানি দুটি স্বরের মিলনে কিন্তু স্বরসন্ধি হয়। তাহলে এখানে এটা কোন শব্দ হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের স্বরসন্ধি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিরূপায়। নিরূপায় শব্দের সন্ধিবিচ্ছেদ কি? নিরূপায় এখানে শব্দের সন্ধিবিচ্ছেদ কি? এখানে দেখো বিসর্গের পরে স্বরসন্ধি থাকায় বিসর্গর র এর পরিণত হয়েছে। তাহলে বিসর্গর পরে স্বরসন্ধি থাকায় কিন্তু বিসর্গটা এই যে র এ পরিণত হয়েছে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? নি বিসর্গযুক্ত উপায়, নি বিসর্গযুক্ত উপায় সমান কিন্তু নিরুপায়। রাজপুত্র কোন সমাসের উদাহরণ? এখানে দেখো বুঝতে হবে রাজপুত্র এখানে পূর্বপদের বিভক্তি কিন্তু লোপ পেয়েছে। লোপ পেয়ে পরপদের অর্থ প্রধান হয়েছে। তৎপুরুষ সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এখানে কিন্তু তৎপুরুষ হবে। তাহলে তৎপুরুষ সমাসে কিন্তু পরপদের প্রাধান্য পায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দশানন এটি কোন সমাসের উদাহরণ? দশানন এটি কোন সমাসের উদাহরণ? দশ আনন, দশ আনন যার, তাই না? সমস্ত পদটি অন্য কাউকে বোঝাচ্ছে। দেখো ভালো করে দেখো। ১০ আনন, ১০ আনন তাহলে ১০ আনন যার। তাহলে এই সমস্ত পদটি কিন্তু অন্য কাউকে বোঝাচ্ছে। নিজের অর্থ কিন্তু প্রকাশ করছে না। নিজের অর্থ কিন্তু প্রকাশ করছে না। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে আমাদের বিহুব্রীহি সমাস। এখানে হয়ে যাবে আমাদের বিহুব্রীহি সমাস। তাহলে দশানন কোন সমাসের উদাহরণ? বিহুব্রীহি সমাসের উদাহরণ। হাতাহাতি। হাতাহাতি কোন সমাসের উদাহরণ? এই দেখো হাতাহাতি, তাই না? এই হাতাহাতি কোন সমাসের উদাহরণ? দেখ হাতে যে লড়াই, হাতাহাতি কি হয়? হাতে যে আমরা লড়াই করি, তাই না? একই শব্দের পুনরাবৃত্তি ঘটায় দ্বন্দ্ব সমাস গঠিত হয়। তাহলে কি একই শব্দ যখন পুনরাবৃত্তি হচ্ছে একসাথে হাতাহাতি, ঠিক আছে? হাতাহাতি, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে এটি? বা মারামারি করছে, ঠিক আছে? সেটি হয়ে যাবে হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীলকমল কোন সমাসের উদাহরণ? নীলকমল কোন সমাসের উদাহরণ? এটি হয়ে যাবে বন্ধুরা নীল যে কমল, নীল যে কমল। তাহলে বিশেষ্য ও বিশেষণের মিলনে কার্যকর সমাস হয়। তাহলে নীল যে কমল। তাহলে এই দুটোর কিন্তু বিশেষ্য আর বিশেষণ মিলন হয়েছে। তাই এখানে কি হবে? এখানে হবে কর্মধারায় সমাস। তাহলে ধারায় সমাস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কারক নির্ণয়ে রাম বনে যায়। এখানে বন কোন কারক? তাহলে কি বলছে? রাম। রাম বনে যায়। রাম বনে যায়। তাহলে এখানে বলেছে যে আমাদের যে বন, ঠিক আছে? বনে, এই বনেটা কোন কারকের ভিতরে পড়ছে? দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এখানে বনে অর্থাৎ স্থান নির্দেশ করছে। বনে অর্থাৎ স্থান নির্দেশ করছে। আর যখনই কোনো স্থান নির্দেশ করে তখন হয়ে যায় আমাদের অধিকরণ কারক। তাহলে কি এখানে বন বলতে কিন্তু আমাদের একটা স্থান,
ঠিক আছে? যে কোথাও যাচ্ছে একটা স্থান, তাই না? সেই স্থানটাকে নির্দেশ করছে। তাহলে এই স্থান যখন নির্দেশ করবে তখন কিন্তু সেটা হয়ে যাবে বন্ধুরা অধিকরণ কারক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাঘের ভয়ে হরিণ পালায়। এখানে বাঘের এটা কোন কারক? মানে বাঘের ভয়ে হরিণ পালাচ্ছে। এই বাঘের এটা কোন কারক? এটি হয়ে যাবে বন্ধুরা আমাদের আ অপদান কারক। এটি হয়ে যাবে আমাদের অপদান কারক। কেন হবে অপদান কারক? কারণ এখানে দেখো এখানে বাঘের মানে ভয়ের উৎস, ঠিক আছে? ভয়ের উৎস যেখানে ভয়ের উৎস হবে সেটাই কিন্তু অপদান কারক হবে। ঠিক আছে? তাহলে ভয়ের উৎসকে বাঘ। তাহলে বাঘটা হচ্ছে আমাদের অপদান কারক। ভয়ের উৎস কেন? কারণ বাঘের ভয়ে পালাচ্ছে হরিণ। বাঘের ভয়ে মানে বাঘ তাড়া দিচ্ছে তবেই তো হরিণটি পালাচ্ছে। তাহলে এইজন্য এই ভয়ের কারণকে ভয়ের কারণ হচ্ছে আমাদের বাঘ। এই বাঘটি ভয়ের কারণ বলেই অপাদান কারক আমাদের এখানে উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উপসর্গ কয় প্রকার ও কি, কি? উপসর্গ কয় প্রকার ও কি, কি? বন্ধুরা উপসর্গ কিন্তু ৩ প্রকার। একটা হচ্ছে আমাদের তৎসম বা সাংস্কৃতিক উপসর্গ, পরবর্তীটি হচ্ছে আমাদের খাঁটি বা বাংলা উপসর্গ, তৃতীয়টি হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ কোনটি? হয়ে যাবে আমাদের অজ। এখানে অবর্গীর জ, অজ, তাই না? অজ কেন আসছে? অজ যেমন হচ্ছে অজপাড়া গা। আমরা অনেকেই বলে থাকি যে অজপাড়া গা। এটি একটি খাঁটি বাংলা উপসর্গ। ঠিক আছে? অজপাড়া গা। মনে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাক্যে জ্যোতিচিহ্নের প্রবর্তককে বাক্যে জ্যোতিচিহ্নের প্রবর্তককে সেটি হয়ে যাবে বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বাক্যে জ্যোতিচিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দেখো জ্যোতিচিহ্ন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন মার্ক আছে, কমা আছে, দাঁড়িয়ে আছে, তাই না? এগুলো কিন্তু হচ্ছে জ্যোতিচিহ্ন। এই জ্যোতিচিহ্নের প্রবর্তককে সেটি হয়ে যাবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? এটি হয়ে যাবে আমাদের ১২টি। এই যে দেখতে পাচ্ছ অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, লি, এ, ঐ, ও, ঔ, অয়, হর্ষ, অয়, বিসর্গ। তাহলে কি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ সংখ্যা কয়টি? সেটি হয়ে যাবে ১২টি। যুক্ত বর্ণ কাকে বলে তার একটি উদাহরণ দাও। যুক্ত বর্ণ কাকে বলে তার একটি উদাহরণ দাও। যুক্ত বর্ণ হচ্ছে যে বর্ণ ২ বা ততোধিক বর্ণের যোগে গঠিত হয়। যে বর্ণ ২ বা ততোধিক বর্ণের যোগে গঠিত হয় তাকেই কিন্তু বলা হয় যুক্ত বর্ণ। তাহলে এই যুক্ত বর্ণের একটি উদাহরণ কি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমাদের ক্ষিয়ক খ। সেটি হয়ে যাবে ক্ষিয়ক খ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে চাঁদ শব্দটি কোন ভাষা থেকে আগত? চাঁদ শব্দটি কোন ভাষা থেকে আগত? এটি হয়ে যাবে বন্ধুরা তদ্ভব। তাহলে চাঁদ শব্দটি কোন ভাষা থেকে আগত? সেটি হয়ে যাবে বন্ধুরা তদ্ভব। সংস্কৃত চন্দ্র শব্দ থেকে রূপ পরিবর্তনের মাধ্যমে চাঁদ শব্দটি কিন্তু এসেছে। আমরা সকলেই জানি সংস্কৃততে কিন্তু আমরা চাঁদকে চন্দ্র বলে থাকি। তাহলে তার রূপ পরিবর্তন করে কিন্তু বন্ধুরা এই চাঁদ নামক শব্দটি এসেছে। তাই এটি তদ্ভব শব্দ। চেয়ার শব্দটি কোন শ্রেণীর শব্দ? চেয়ার শব্দটি কোন শ্রেণীর শব্দ? এটা কিন্তু বন্ধুরা বিদেশি শব্দ। তাহলে চেয়ার কিন্তু ইংরেজি ভাষা থেকে এসেছে। তাহলে চেয়ার ইংরেজি ভাষা থেকে এসেছে কিন্তু সেটা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। তাই এইজন্য চেয়ার শব্দটি হয়ে যাবে আমাদের ইংরেজি বা বিদেশি শব্দ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ধন্বন্তক শব্দের উদাহরণ কোনটি? ধন্বন্তক শব্দের উদাহরণ কোনটি? সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ধন্বন্তক শব্দটি কি? প্রকৃতি ধ্বনি অনুকরণে গঠিত শব্দকে আমরা কিন্তু বলে থাকি ধন্যান্ত শব্দ। তাহলে এখানে ধন্যান্ত শব্দ কোনটি? সেটি হয়ে যাবে ঝমঝম। বলি না আমরা অনেকেই বলে থাকি, "এই ঝমঝম বৃষ্টি পড়ছে, এই আজকে হেভি বৃষ্টি পড়ছে, এই আজকে ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।" ঠিক আছে? তাহলে এই ধন্যান্তর শব্দের উদাহরণ হয়ে যাবে কিন্তু ঝমঝম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যে ব্যক্তি বছদর্শী, বছদর্শী শব্দটি মনে রাখবে কিন্তু হ্যাঁ? যে ব্যক্তি বছদর্শী, এখানে এক কথায় প্রকাশ করলে আমরা কি প্রকাশ করব? যে অনেক দূরের যে কথা ভেবে রাখে বা যে অনেক দূরের জিনিস দেখে, তাকে আমরা কি বলে থাকি? আমরা কিন্তু দূরদর্শী বলে থাকি। যা চেটে খাওয়া যায় এক কথায় প্রকাশ করলে আমরা কি প্রকাশ করব? যা চেটে খাওয়া যায় এক কথা থেকে আমরা বাংলাতে কি বলবো? লেহ। তাহলে কি? লেহ মনে রাখবে। তাহলে যা চেটে খাওয়া যায় এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? লেহ, লেহ মনে রাখবে। তাহলে যা চেটে খাওয়া যায় সেটাই হয়ে যাবে আমাদের লেহ। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা শেষ করছি। প্রশ্নগুলো একবার নয় বারবার রিভাইজ করো। কারণ শুধু পড়া নয় বারবার ঝালিয়ে নেওয়াটাই কিন্তু বন্ধুরা আসল প্রস্তুতি। মনে রাখবে বন্ধুরা আজকে যে রাত জেগে তুমি পড়ছো সেই রাতগুলো একদিন তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে। হাল ছেড়ো না বন্ধুরা, হাল ছেড়ো না। পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, জীবনে একটা দারুণ জায়গায় পৌঁছাও। তাহলে বন্ধুরা আজকে আমাদের বিদায় দাও। আমরা আগামী দিনে পঞ্চায়েত সিরিজের বাংলা পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই আসছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।